সংকটের আতঙ্কে আজও ফিলিং স্টেশনে ছুটছেন গাড়ি চালকরা। অনেক পাম্পে বিক্রি বন্ধ। চট্টগ্রাম বন্দরে এলো তেল গ্যাসবাহী 6 জাহাজ। দাম বাড়ছে না, রেশনিং চলবে জানালেন বিদ্যুৎ মন্ত্রী। ইরানের জ্বালানি স্থাপনায় ব্যাপক ইসরায়েলি হামলা। ইরাক, বাহরাইন, কুয়েতে মার্কিন ঘাঁটিতে তেহরানের পাল্টা হামলা। নিঃশর্ত আত্মসমর্পণ চায় যুক্তরাষ্ট্র। যুদ্ধ চলবে ঘোষণা ইরানের। বিদ্যুৎ সাশ্রয় ও বৈশ্বিক সংকটে স্বাধীনতা দিবসে আলোকসজ্জা নয়, বাতিল প্রধানমন্ত্রীর 2 ইফতার মাহফিল। ঈদের আগে গার্মেন্টসে বেতন ভাতা দিতে হবে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত বেগম খালেদা জিয়া। পুরস্কার নিলেন জাইমা রহমান। নারীর জন্য নিরাপদ বাংলাদেশের প্রত্যাশা জুবাইদা রহমানের। স্বাগত। এখন বিকেলে আপনার সঙ্গে আছি নাজমুস সাকিব। সংকট না থাকলেও মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ার শঙ্কায় আজও রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন। দেশে দিনে অকটেনের চাহিদা গড়ে 1100 টন, কিন্তু এখন আতঙ্কিত হয়ে বেশি কেনার কারণে এই চাহিদা দিনে 2000 টন ছাড়িয়ে গেছে। এত বেশি হারে জ্বালানি তেল সরবরাহ হলে মজুদ দ্রুত ফুরিয়ে যাবে বলছেন সংশ্লিষ্টরা। শাহবাগ থেকে এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন আতিক মেজবা লগ্ন। জানাবেন যে রেশনিং পদ্ধতির বিষয়ে কি বলছেন গ্রাহকরা এবং সবাই কি জ্বালানি নিতে পারছে কিনা। সাকিব, আপনি লম্বা সারির কথা বলছিলেন, সেই সারিটি মূলত দেখাতে চাই। আমি এখন শাহবাগের যে ফিলিং স্টেশনটিতে রয়েছি, এখানে আসলে আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এটি ফিলিং স্টেশন থেকে প্রায় 400 মিটার দূরে, অর্থাৎ 400 মিটার দূরেও কিন্তু লম্বা লাইন করে যারা আসলে গ্রাহকরা, যারা তেল সংগ্রহ করছেন, চালকরা যারা আছেন, সবাই কিন্তু এখানে আছেন এবং সারিবদ্ধভাবেই কিন্তু তারা আসলে জ্বালানি সংগ্রহ করছেন। যেমনটি বলা হয়েছিল যে পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু যেহেতু বিশ্বে একটি দামাদল চলছে, সেই জায়গা থেকে আসলে সবাই বাড়তি সতর্কতার জন্য একটি আতঙ্ক তৈরি হয়ে গেছে এবং এই আতঙ্কের জন্যই মূলত লম্বা সারিতে দাঁড় করে তারা আসলে এখান থেকে আসলে জ্বালানি সংগ্রহ করছেন। আমরা কিছুক্ষণ আগেই মূলত এখানে কথা বলেছি যারা আসলে তেল সংগ্রহ করছেন তাদের সাথে। অফেয়ারে তারা কিন্তু আমাদেরকে নিশ্চিত করে বলেছে আসলে যেহেতু রমজান মাস চলছে এবং ইফতারির একটি সময় রয়েছে, তাই তারা আসলে দ্রুততার সাথেই কিন্তু লম্বা সময় ধরেই এখানে আসলে সারিতে দাঁড়িয়েছে, যেন খুব দ্রুতই যেন আসলে এখান থেকে তেল সংগ্রহ করতে পারে। অনেকে অভিযোগ করছেন গেল দিনও তারা আসলে এই বিকেলবেলা এসেছিলেন এবং সন্ধ্যার সময় আসলে অনেক ফুয়েল পাম্পেই তারা মূলত আসলে দেখেছেন যে জ্বালানি সরবরাহ সেটি বন্ধ করে দেওয়া হয়েছিল এবং রাতে আবার পুনরায় চালু করা হয়েছিল। তো রেশনিং পদ্ধতিতে চালু হলেও আসলে তারা আসলে সবাই অভিযোগ করছেন যে নির্দিষ্ট পরিমাণে যেভাবে আসলে জ্বালানি পাওয়ার কথা সেভাবে আসলে প্রতুলভাবে পাচ্ছেন না এবং একই সাথে শৃঙ্খলা ভঙ্গেরও কিছু অভিযোগ করছিলেন যে শৃঙ্খলাজনিত কারণে সারিবদ্ধভাবে অনেকে নিচ্ছেন না এবং সেখানেও কিন্তু কিছু বিচ্ছিন্ন ঘটনার কথা আমরা জেনেছি। আমরা এখন যে জায়গাটিতে রয়েছি এটি মূলত হাতিরঝিল এলাকায় রয়েছে এবং হাতিরপুল এলাকায় রয়েছে এবং হাতিরপুল এলাকার এই বড় জায়গাটিতে কিন্তু আমরা দেখছি যে লম্বা সারিতে বসে সবাই আসলে রেশনিং পদ্ধতিতে জ্বালানি সংগ্রহ করছেন। তো এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। সাকিব। আতিক মেজবা যুক্ত ছিলেন। এদিকে রাজধানীর বাইরের অনেক স্থানে দীর্ঘ সময় অপেক্ষা করেও জ্বালানি সংগ্রহ করতে না পারে গ্রাহকদের ক্ষোভ বাড়ছে। সরবরাহ সংকটে কিছু কিছু পাম্পে বন্ধ রয়েছে বিক্রি। চট্টগ্রামের পাম্পগুলোতে দীর্ঘ অপেক্ষার পর তেল সংগ্রহ করছেন অনেকে, তবে চাহিদা অনুযায়ী তেল না পাওয়ার অভিযোগ তাদের। 3 দিনে চট্টগ্রামের অধিকাংশ পেট্রোল পাম্পে চাহিদার 2 থেকে 3 গুণ তেল বিক্রি হয়েছে বলে জানিয়েছে ফিলিং স্টেশনগুলো। ময়মনসিংহে পাম্পগুলোতে গ্রাহকদের দীর্ঘ সারি দেখা গেছে। কর্তৃপক্ষ বলছে সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত অবস্থার উন্নতি হবে না। এদিকে সিরাজগঞ্জের বাঘাবাড়ি অয়েল ডিপোতে অর্ধেকেরও বেশি কমানো হয়েছে জ্বালানি সরবরাহ। গেল বৃহস্পতিবার এই ডিপো থেকে প্রায় 45 লাখ লিটার জ্বালানি সরবরাহ হলেও রেশনিং পদ্ধতিতে সরবরাহ কমে এসেছে 15 লাখ লিটারে। এই অবস্থায় সেচ সংকটের আশঙ্কা করছেন কৃষকরা। এদিকে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক আছে জানিয়ে আতঙ্কিত না হয়ে সাশ্রয়ী ব্যবহার ও মজুত না করতে আহ্বান জানিয়েছেন জ্বালানি ও বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। দুপুরে প্রেস ক্লাবে আলোচনা সভায় মন্ত্রী জানান, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় ফিলিং স্টেশনগুলোতে রেশনিং পদ্ধতি চলবে। আপাতত জ্বালানির দাম বাড়ছে না বলেও
জানান তিনি। আতঙ্ক ছড়িয়েছে যে আমরা হয়তো এই যুদ্ধের কারণে বিদ্যুৎ এবং জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেব। আমি কালকে আশ্বস্ত করেছি যে আপাতত আমরা বিদ্যুতের দাম বাড়াচ্ছি না। সুতরাং দাম বাড়বে বলে ভয়ে তেল ভরে মজুত করবেন, এটা ঠিক হবে না। হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় দেশে জ্বালানির বাজারে শঙ্কা তৈরি হলেও স্বস্তির বার্তা নিয়ে এলো চট্টগ্রাম বন্দরের আমদানি পরিস্থিতি। ইরান যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত চট্টগ্রাম বন্দরে তেল ও জ্বালানি নিয়ে ভিড়েছে মোট 8টি জাহাজ। রোববার একটি সহ আরও 4টি জাহাজ ভিড়ছে এ সপ্তাহের মধ্যে। সব মিলিয়ে এসব জাহাজে জ্বালানি আছে প্রায় 4 লাখ টন। হোসেন জিহাদের প্রতিবেদন। হরমুজ প্রণালী বন্ধের পর দেশে জ্বালানি সরবরাহ নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা, যার প্রভাব পড়ে আমদানি রপ্তানি থেকে শুরু করে দেশের পেট্রোল পাম্প পর্যন্ত। কারণ হরমুজ প্রণালী হয়ে বাংলাদেশে কাতার, কুয়েত, বাহরাইন, ইরাক সহ মোট 60টি দেশের পণ্য আনা নেওয়া হয়। এছাড়া ওমান থেকেও পণ্য আসে এ প্রণালী হয়ে, যা জ্বালানি সরবরাহের প্রধান রুট। এই অনিশ্চয়তার মধ্যেই সুখবর নিয়ে চট্টগ্রাম বন্দরে আসলো এলপিজি, এলএনজিবাহী 6টি জাহাজ ও তেলবাহী আরও 2টি জাহাজ। শুধু তাই নয়, আগামী 14 তারিখের মধ্যে আরও 4টি জাহাজ এসে পৌঁছাবে চট্টগ্রাম বন্দরে। সব মিলিয়ে এ 12টি জাহাজে জ্বালানি আছে 4 লাখ টনেরও বেশি। বন্দর কর্তৃপক্ষ জানায়, গত 3 ও 5 মার্চ কাতারের রাস লাফান বন্দর থেকে 63,000 টন করে এলএনজি গ্যাস নিয়ে ভিড়েছে আল জোর ও আল জাসাসিয়া নামে 2টি জাহাজ, যেগুলোর খালাস চলছে। একই বন্দর থেকে আগামীকাল লুসাইল নামে আরেকটি জাহাজ 62,000 টন এবং 11 ও 14 মার্চ আরও 2টি জাহাজ এলএনজি নিয়ে ভিড়বে। অর্থাৎ এলএনজির বড় অংশ আসবে কাতার থেকে। এছাড়া ওমানের সোহার বন্দর থেকে আজ 22,000 টন এলপিজি নিয়ে ভিড়ছে এলপিজি 7 নামে একটি জাহাজ। এর আগে 5 মার্চ একই বন্দর থেকে আরেকটি জাহাজ ভিড়েছে। জ্বালানি খাত সংশ্লিষ্টরা জানান, দেশে দিনে গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট। এখন সরবরাহ হচ্ছে 265 কোটি ঘনফুট, যার মধ্যে বিদেশ থেকে এলএনজি হয়ে আসছে 95 কোটি ঘনফুট। এসব জাহাজ ভেড়ায় আগামী 1 মাস দেশে জ্বালানির সংকট হবে না। তবে যুদ্ধ দীর্ঘমেয়াদে হলে সরবরাহ সংকট তৈরি হতে পারে। সংকট নিরসনে পাইপলাইনে থাকা 2টি জাহাজ দেশে আনার চেষ্টা করছে সরকার। এর মধ্যে সৌদি আরবের রাস তানুরা বন্দরে 1 লাখ টন ক্রুড অয়েল বোঝাই একটি জাহাজ আটকা পড়েছে। অপর জাহাজটি আগামী 22 মার্চ দুবাই থেকে যাত্রা করার কথা। এ 2টি জাহাজ আনতে কূটনৈতিক মহলে আলাপ চলছে বলে জানায় বিপিসি। হরমুজ প্রণালী হয়ে দেশে প্রতি বছর $600 কোটি পণ্য আমদানি রপ্তানি হয়, যার 80%ই জ্বালানি। যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেও সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন দেশ থেকে কেনার চেষ্টা করছে সরকার। হোসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। নির্বাচনের জন্য স্বাধীনতা দিবসে আলোকসজ্জা করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তবে যথাযথ মর্যাদায় 25শে মার্চ গণহত্যা দিবস ও স্বাধীনতা দিবস উদযাপন করা হবে। ঈদ উপলক্ষে সচিবালয়ে আইনশৃঙ্খলা পর্যালোচনা এবং স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতিমূলক সভা শেষে তিনি কথা বলেন। জানান, ঈদের আগেই পোশাক শ্রমিকদের বেতন ভাতা দিতে বিজিএমইএ নেতাদের বলা হয়েছে। এছাড়াও ঈদযাত্রা নিরাপদ করার ব্যাপারে সংশ্লিষ্ট বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। সবকিছুকে মবের সঙ্গে গুলিয়ে ফেলা ঠিক নয় মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন বিচ্ছিন্ন কর্মসূচি নিলেও পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে। স্বাধীনতা এবং জাতীয় দিবস উদযাপনের ক্ষেত্রে আমরা ঐতিহ্যগতভাবে আলোকসজ্জা করে থাকি। এইবার একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছতা সাধন করতে পারি, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। বৈশ্বিক সংকট বিবেচনায় আজ ও মঙ্গলবার পূর্ব ঘোষিত রাজনীতিবিদ এবং সাংবাদিকদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের ইফতার মাহফিল বাতিল করা হয়েছে। যমুনায় এসব ইফতার অনুষ্ঠান হওয়ার
কথা ছিল। দুপুরে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। আজকে ছিল রাজনীতিবিদদের সাথে ইফতার এবং 10 মার্চ সাংবাদিকদের সঙ্গে ইফতার অনুষ্ঠানের প্রধানমন্ত্রীর অংশ নেওয়ার কথা। নির্বাচিত হওয়ার পর গেল 6 মার্চ শুক্রবার কূটনীতিকদের সম্মানে প্রথম ইফতারের আয়োজন করে বিএনপি। পরদিন 7 মার্চ আলেম ওলামা এবং এতিমদের সাথে ইফতারে অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইরানের 3টি তেলের ডিপোতে ইতিহাসের ভয়াবহ হামলার দাবি করেছে ইসরায়েল। ইরান ইন্টারন্যাশনাল জানিয়েছে শনিবার ইরান জুড়ে অন্তত 30টি তেল সংরক্ষণাগারকে হামলার লক্ষ্যবস্তু করা হয়। এছাড়া বৈরুতে আইআরজিসির এক কমান্ডারকে হত্যার দাবি করেছে তেল আবিব। জবাবে ইসরায়েল সহ ইরাকের মার্কিন ঘাঁটি, রিয়াদের কূটনৈতিক এলাকা ও কুয়েত বিমানবন্দরে ড্রোন আক্রমণ চালিয়েছে তেহরান। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। ইরানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছিল যুক্তরাষ্ট্র। এই হুমকির মধ্যেই ইসলামী প্রজাতন্ত্রের জ্বালানি স্থাপনা লক্ষ্য করে স্মরণকালের অন্যতম ভয়াবহ হামলা চালালো ইসরায়েল। শনিবার দিনগত রাতে তেহরানের আকাশ আলোকিত হয়ে ওঠে আগুনের লেলিহান শিখায়। ইরান জুড়ে অন্তত 30টি জ্বালানি স্থাপনায় হামলা চালায় ইসরায়েল। এর মধ্যে তেহরানের শাহরান তেল শোধনাগার ছাড়াও আইআরজিসির মালিকানাধীন 3টি তেল শোধনাগার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। জবাবে যুক্তরাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা শুরু করেছে ইরানের বিপ্লবী গার্ড কর্পস। শনিবার রাতভর কয়েক দফায় তেল আবিব ও অধিকৃত পশ্চিম তীরে শত শত ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তেহরান। হামলা হয়েছে ইরাক, বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে। বাগদাদে দূতাবাসে হামলার প্রতিক্রিয়ায় গভীর উদ্বেগ জানিয়েছেন ইরাকি প্রধানমন্ত্রী। উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলার পাশাপাশি হামলা অব্যাহত আছে গুরুত্বপূর্ণ স্থাপনায়। রিয়াদের কূটনৈতিক এলাকা, কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্কার লক্ষ্য করে ড্রোন হামলা করেছে ইরান। এছাড়াও কুয়েতের একটি সরকারি ভবনে আঘাত এনেছে বিধ্বংসী ড্রোন। আমিরাতের দুবাইতে মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে প্রাণ গেছে একজনের। এদিকে ইরানি হামলার নিন্দা জানিয়েছে গালফ কোঅপারেশন কাউন্সিল। এক বিবৃতিতে দেশগুলোর সার্বভৌমত্ব রক্ষায় যৌথভাবে কাজ করার অঙ্গীকার করেছে সংস্থাটি। আর ইরানের অভ্যন্তরে গৃহযুদ্ধ উস্কে দেওয়ার প্রচেষ্টা চলছে এমন মন্তব্য করে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী। আর ইরাকি জেনারেলের দাবি, ইরান সীমান্ত অতিক্রম করেনি কুর্দিদের কোনো যোদ্ধাই। এদিকে ইসরায়েলের বন্দর ও সেনাঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে লেবাননের হিজবুল্লাহ। জবাবে তাণ্ডব চালাচ্ছে ইসরায়েলি সেনারাও। বৈরুতের একটি হোটেলে হামলা করে হত্যা করা হয়েছে 4 জনকে। পৃথক অভিযানে আইআরজিসির এক কমান্ডারকে হত্যার দাবি করেছে আইডিএফ। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। আন্তর্জাতিক নারী দিবসে গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত হলেন সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একই সাথে 5 ক্যাটাগরিতে 5 নারীতে দেয়া হয় শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার। এ সময় বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের কথা স্মরণ করে ডক্টর জুবাইদা রহমান বলেন, শত প্রতিকূলতা ও অত্যাচারের মাঝেও অদম্য অবিচল থেকে দেশনেত্রী পথ দেখিয়েছেন। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি ইতিবাচক ভূমিকা রাখবে। আরো জানাচ্ছেন শাহাদাত অভ্র। মৃত্যু করে গেছেন গণতন্ত্রের জন্য লড়াই, অটল মনোবল। গণতন্ত্রের অগ্রযাত্রায় অনন্য ভূমিকা রাখার জন্য প্রয়াত বেগম খালেদা জিয়াকে এবার দেওয়া হলো শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননা। বেগম খালেদা জিয়ার পক্ষে পুরস্কার ও সম্মাননা গ্রহণ করেন নাতনি জাইমা রহমান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও 5 ক্যাটাগরিতে 5 নারীকে পুরস্কৃত করা হয়। সেই সাথে শ্রেষ্ঠ অদম্য নারী সম্মাননায় ভূষিত করা হয়। অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী নুরুন নাহার আক্তার, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে ববিতা খাতুন, সফল জননী নূরবানু কবির, নির্যাতনের দুঃস্বপ্ন মুছে ফেলে জীবন সংগ্রামে জয়ী নারী সমলা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানে আফরোজা ইয়াসমিনের হাতে সম্মাননা তুলে দেন রাষ্ট্রপতি। রোববার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক্তার জুবাইদা রহমান। এ সময় তিনি বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবনের কথা স্মরণ করে বলেন, শত প্রতিকূলতা ও অত্যাচারের মাঝেও অদম্য ও অবিচল থেকে দেশনেত্রী পথ দেখিয়েছিলেন। গণতন্ত্র অগ্রগায়নের অদম্য বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মা। শত অত্যাচার অবিচারের ফলেও তিনি ছিলেন আপোষহীন
ধৈর্যে অবিচল। তার স্মৃতি চির অব্যয়, চির অক্ষয়, অমর। তার জীবন গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। নারীর শক্তি তার দৃঢ়তায়, আর নেতৃত্বের শক্তি তার সাহসে। প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি বলেন, নারী নির্যাতন ও সহিংসতা বন্ধে যত পরিকল্পনা নেওয়া হোক না কেন, এর সুফল পেতে ঘরে বাইরে নারী নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আজকের এই দিনে আমাদের অঙ্গীকার হোক, নারী ও কন্যারা যেন আর অবহেলা, নির্যাতন ও বৈষম্যের শিকার না হন। তারা যেন সমান সুযোগ ও মর্যাদা পান। আমরা এমন একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলব যেখানে প্রতিটি নারী নিরাপদ পরিবেশে বেড়ে উঠবে, স্বাবলম্বী হবে এবং নেতৃত্ব দিবে, যেখানে প্রতিটি কন্যা শিশু স্বপ্ন দেখবে এবং সেই স্বপ্ন পূরণের অফুরন্ত সুযোগও পাবে। পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি অর্থনৈতিক স্বাবলম্বী অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন রাষ্ট্রপতি। শাহাদাত অফরো, এখন, ঢাকা। গুমের শিকার ব্যক্তির পরিবারগুলোর সহায়তায় এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলছেন, ভুক্তভোগীর পরিবারগুলোকে সরকারের পক্ষ থেকে ভাতা দিতে প্রধানমন্ত্রীকে চিঠি দেওয়া হবে। সকালে রাজধানীর ফিল্ম আর্কাইভ ভবনে বিগত ১.৫ দশকে গুম হওয়া পরিবারের নারীদের সংকট এবং সংগ্রাম নিয়ে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র মায়ের ডাকের মহরত হয়। এ সময় মায়ের ডাকের আহ্বায়ক সানজিদা ইসলাম তুলি বলেন, এই চলচ্চিত্রে গুম হওয়া ব্যক্তিদের পরিবারের নারীরা কিভাবে তাদের সন্তান পালন করে, সামাজিক চাপ মোকাবিলা করে, সেটি তুলে ধরার চেষ্টা করা হবে। অনুষ্ঠানে এলজিআরডি মন্ত্রী বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেষ্টা করছে। প্রত্যেকটি পরিবার অনেক কষ্ট করেছে, করছে এখনো। তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ অনিশ্চিত। আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশ কেন অস্থিতিশীল করার চেষ্টা করছে, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স, যেটা মানবতার বিরুদ্ধে একটা অফেন্স। দিনাজপুরের কাহারোলের বলরামপুর এলাকায় ১২ কিলোমিটার দীর্ঘ একটি খাল খনন করা হবে। আগামী ১৬ মার্চ এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে দুপুরে কাহারোল উপজেলার সাহাপাড়া গ্রাম পরিদর্শন করেন পানি সম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রী। সেচ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে শুরু হচ্ছে খাল খনন কর্মসূচি। প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খাল খনন করা হবে। খাল খননের পাশাপাশি জলাবদ্ধতা নিরসনে একটি স্লুইস গেটও নির্মাণ করা হবে। এতে সেচ খরচ কমবে এবং কৃষকরা সরাসরি উপকৃত হবে বলে জানিয়েছেন মন্ত্রী। এই খাল খননের মাধ্যমে জনগুরুত্বপূর্ণ এবং জনদাবি অনুযায়ী আমরা এই কর্মসূচিটা যখন শেষ করব, আমাদের এই এলাকার সাধারণ মানুষ সুবিধা পাবেন, উপকার পাবেন। বিশেষ করে এখানে প্রচুর জলাবদ্ধতা হয়। আমরা এই খালটা খননের মধ্য দিয়ে জলাবদ্ধতা দূর হবে। খালের পানি যখন খেতে যাবে, সেচ প্রক্রিয়ার মধ্য দিয়ে সেখানে উৎপাদন বৃদ্ধি পাবে। নতুন পোশাকে আর নতুন পোশাক কিনতে রাজধানীর শপিং মলগুলোতে বেড়েছে ক্রেতা। ঈদ কেনাকাটার খবর জানাতে গুলশান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। জানতে চাই, যেহেতু রমজানের 18 রোজা চলছে, সেক্ষেত্রে কেমন ভিড় দেখছেন শপিং মলগুলোতে এবং দরদাম নিয়ে কি বলছেন ক্রেতারা?
সাকিব, যেমনটা বলছিলেন আপনি, আসলে নতুন পোশাক ছাড়া তো ঈদই হয় না। সেই জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে রাজধানী যে শপিং মলগুলো রয়েছে এগুলোতে যেমনটা ভিড় থাকার কথা, এই সময়টায় একটুখানি ভিড় কম, কেননা এখন ঠিক দুপুর এবং দুপুর গড়িয়ে ইফতারের সময় হয়ে আসছে, যার কারণে ইফতার দোকানগুলোতে জানেন যে ঢাকা শহরে আগে ইফতার করতে আসলে কোথাও আগে থেকেই জায়গা নিয়ে রাখতে হয়, সেই কারণে ওই দিকে একটু মানুষের ভিড় বেশি। ইফতারের পরে মোটামুটি এই মার্কেটগুলো কিন্তু গুলশান, বনানী এসব জায়গাগুলো কিন্তু অনেকটা জমজমাট হয়ে ওঠে। তারপরেও একদমই যে লোকজন নেই তা কিন্তু নয়, মোটামুটি অনেক ধরনের ছোট থেকে বড় বয়সী সব ধরনের মানুষ কিন্তু এখানে রয়েছে। আমরা দেখতে পেয়েছি যে পরিবার পরিজন নিয়ে সবাই কিন্তু ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্য জামা কাপড় কিনতে আসে, এবং এখানে আমরা লক্ষ্য করতে পাচ্ছি যে দেশি প্রোডাক্টের চেয়ে বেশি কিন্তু বিদেশি জিনিসপত্রে কিন্তু মার্কেটগুলো একদমই ভরা। ইন্ডিয়ান, পাকিস্তানি এবং কিছু আরও যেসব জায়গাগুলো থেকে বেনারসি নানান রকমের গহনা যদি বলি তাহলে কিন্তু সেগুলো ইন্ডিয়ান যে জুয়েলারিগুলো আছে সেগুলোর দিকে কিন্তু বেশি ঝোঁক। আর কসমেটিক্স যদি বলি জামার সাথে মিলিয়ে কিন্তু মানুষজন, বিশেষ করে যারা মেয়েরা আছে, নারীরা আছে, তারা রঙের সাথে মিলিয়ে সেই ধরনের অর্নামেন্টস কিনছে, জুতা কিনছে। সেই সাথে বাচ্চারা যারা আছে বাচ্চাদেরও কিন্তু জামা, জুতো সব কিছু মিলিয়ে যে গুলশান, আমি পুলিশ বাজার রয়েছি, এই জায়গায় কিন্তু একদম জিনিসে কিন্তু ভরপুর। কিন্তু দামের কথা যদি একটু বলি, ক্রেতাদের অভিযোগ দাম একটু বেশি, কিন্তু বিক্রেতারা বলছে যে দাম কমই আছে, কিন্তু সে তুলনায় এবার কিন্তু বিক্রি একটু কম হচ্ছে। এই ছিল আমার কাছে ঈদ কেনাকাটার। যুক্ত ছিলেন মাহফুজা বৃষ্টি, জানাচ্ছিলেন ঈদ কেনাকাটার খবর। বগুড়ায় রোজার শুরু থেকে জমজমাট প্রসাধনীর বাজার। ব্যবসায়ীরা বলছেন ঈদের আগে প্রতিদিন বাড়ছে বেচাকেনা। বাজারে গুণে মানে এগিয়ে আছে দেশীয় প্রসাধনী। রাজীব সেলিমের প্রতিবেদন। নারীদের কাছে প্রসাধনীর চাহিদা সারা বছর থাকলেও ঈদের সময় সেই চাহিদা বাড়ে কয়েক গুণ। এ সময় দুই হাত মেহেদিতে রাঙিয়ে নেওয়া বিশেষ উৎসব হিসেবে ধরা দেয় নারীদের কাছে। এবার ঈদ হচ্ছে চৈত্রের প্রথম সপ্তাহে। সে সময় প্রাকৃতিক পরিবেশ গরম হলে মেকআপ হতে পারে অস্বস্তির কারণ। তাই হালকা ও সতেজ সাজসজ্জা বেছে নিচ্ছেন নারীরা। মেহেদি, লিপস্টিক, ফেস পাউডার, নেইল পলিশ, কাজল, আইলাইনার গাঢ় রঙের বদলে পিচ, মভ ও গোলাপির মতো হালকা রং বেছে নিচ্ছেন নারীরা। হাতে কোনো র্যাশ বের হয় না, জিনিসটা খুব ভালো হয়। কিন্তু বিদেশি পণ্য আগে বিক্রি হতো, এখন আর অতটা হয় না। এখন দেশীয় পণ্যের দিকেই মানুষেরা বেশি ঝুঁকে। বিদেশি প্রসাধনীর মান নিয়ে সন্দেহ রয়েছে, বিপরীতে বাজারে মিলছে মানসম্পন্ন নানা দেশীয় পণ্য। ব্যবসায়ীরা বলছেন বিদেশি প্রসাধনীর মান ও অতিরিক্ত দামের কারণে কদর বেড়েছে দেশীয় প্রসাধনীর। বিগত 5 বছরের তুলনায় এখন দেশীয় পণ্যের চাহিদা বাড়ছে। মমতাজ এখন অনেক ভালো চলতেছে, কারণ প্রোডাক্ট ভালো। বগুড়ায় এবারের ঈদে শুধুমাত্র প্রসাধনীর কেনাবেচা হবে প্রায় 25 থেকে 30 কোটি টাকা। রাজীব সেলিম, এখন বগুড়া। শেষ করছি এখন বিকেল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। এছাড়া ফেসবুকে যুক্ত হতে পারেন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে পারেন youtube.com/c/echontv।